সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি সম্পূর্ণ নতুন অতিথি, ওই মনে হয় প্রথম এলেন এই অনুষ্ঠানে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ঢাকাস্থ ব্যুরো চিফ শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ। আমি শিরোনাম দেখে নিই আমাদের নিয়ম অনুযায়ী, তারপরে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ভালো নেই শ্রমজীবীরা, শ্রমিকের মামলা নিষ্পত্তিতে ধীর গতি। ইত্তেফাক 5 দশকে রেকর্ড তাপমাত্রা, যশোরে 43.8 ডিগ্রি, অতি বাম অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। মানবজীবন 20 দেশের মাথায় বিশাল অঙ্কের চীনা ঋণের বোঝা, অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী। সমকাল 3 যুগ আগের মজুরি এখনও বহাল, ক্রেতা বিক্রেতাকে জবাবদিহির আওতায় আনছে পশ্চিমারা। কালবেলা বিএনপিতে বহিষ্কার বাণিজ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার জবাব চান প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, বিদ্রোহী স্বজন দুপক্ষে অনর্ক, যেন জ্বলছে আগুন। খবরের কাগজ, বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল, ইসলামী ব্যাংক নিয়ে কোনো অনুসন্ধান চলবে না। সংগ্রাম, 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী, মহান মে দিবস আজ। করতোয়া, সবচেয়ে উত্তপ্ত দিনের শেষ উষ্ণতম মাস, ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম বাড়ল। বিজনেস স্ট্যান্ডার্ড ডিজেল প্রাইস হাইক বাই টাকা 1 পেট্রোল, অক্টেন বাই টাকা 2.50, আড়াই টাকা আর কি ফর মে। Financial Express, IMF prescribes greater exchange rate flexibility. This is the story. শুরুটাই অবশ্য আমাদের শ্রমজীবীদের কথা নিয়েই শুরু করতে চাই। মহান মে দিবস আজ। হ্যাঁ, আমার মনে হয় যে মে দিবসের যে বাংলাদেশ প্রতিদিনে যেটা ভালো নেই শ্রমজীবীরা, আমরা দেখতেও পাচ্ছি যে আমরা কিছুদিন রিপোর্টও করলাম, ওদের অবস্থা আসলেই মানে যেই আপনি যদি দেখেন গত বছরের নভেম্বর ডিসেম্বরে ওরা যে আন্দোলন করলো গার্মেন্টসের, ওরা চাচ্ছিল 23,000 টাকা বেতন। ওরা বলছে যে আমরা একটা লিভিং ওয়েজ চাই, যার দিয়ে আমরা একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারবো। কিন্তু ওইটা তো ওরা পায়নি, ওদেরটা পরে ফিক্স করা হলো 12,500 টাকা। ওইটা আপনি যদি দেখেন 12,500 টাকা যদি সরকারি মানে বেসরকারি রেটে যে ডলারের দাম যদি ধরেন, তাহলে দেখা যায় যে প্রায় $100 ঠিক এদিক একটু। ফলে ওদের লাস্ট যখন বাড়ছিল 2018 ডিসেম্বরে, তখন থেকে এখনের মধ্যে খুব ম্যাসিভ ডিফারেন্স নাই। ফলে ডলারের হিসাবে কিন্তু খুব বেশি বাড়ে নাই, $5-6 বেড়ে থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে তারা যা পাচ্ছে সেটাও তো মানে অনেকটা খেয়ে ফেলতেছে ইনফ্লেশনে আপনি প্রায় 10%-এর মতো। এখন যদি এটা ব্রুটালি আমাদের যদি ইনফ্লেশনটা আমরা না কমাই, তাহলে হয় কি যে এই শ্রমজীবী লোকগুলোর তো কোনো কিছু সেভিংস বলে কিছু থাকবে না। অলরেডি আপনি দেখেছেন যে কিছু নিউজও এসছে যে মানুষ মানে মিডল ক্লাস মানুষ বা লোয়ার মিডল ক্লাস মানুষ, তাদের যতটুকু সেভিংস আছে তার মধ্যে থেকেই কিছু ভেঙে তারা চলার চেষ্টা করছে। তা আমার মনে হয় যে মে দিবসে আমাদের ওদের ফ্লাইটের দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। আর আমার মনে হয় কি মে দিবস যে বিষয়টা, এটা যে আমার মনে হয় যে আমাদের মনে হয় মে দিবসটা চেঞ্জ করা উচিত। এটা আমার ব্যক্তিগত। আপনার কেন মনে হয়? আমার মনে হচ্ছে যে মে দিবস ধরেন প্রায় 150 বছর আগে শিকাগোর হে মার্কেটে একটা ঘটনা ঘটছে, ওইখানে কিছু শ্রমিক মারা গেছেন। তো ওর ধারাবাহিক আন্দোলনের কারণে এরপরে যেটা হয়েছে যে অনেকগুলো মানে শ্রম আন্দোলন হচ্ছে, যেমন 8 ঘন্টা ওয়ার্ক আওয়ার, 5 days উইক। এখন তো অনেকে দেশে 4 দিনের উইকেরও চিন্তা ভাবনা করছে। তো ওইগুলোর ধারাবাহিক আন্দোলনের ফসল ওইটা। তো বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে শ্রমজীবীদের সবচেয়ে বড় দিন হচ্ছে 24শে এপ্রিল 2013। ওই দিন রানা প্লাজা কলাপস করেছিল, প্রায় 1135 জনের মতো ওয়ার্কার মারা গেছে। তা আমাদের যে শ্রমজীবী ভাই বোনরা, বা আমি নিজেও আপনিও শ্রমজীবী, আমাদের আসলে মূল দিন ওইটা। আমরা যদি আমাদের শ্রমজীবীদের কথা চিন্তা করি, তাদের আমার মনে হয় যে আমাদের মে দিবস 1 তারিখে আমরা মে দিবসকে অবশ্যই অনার করব, বাট আমাদের কনটেক্সটে লেবার ডে মানে শ্রমজীবীদের যে ডে, এটা হওয়া উচিত। এটা তো আমেরিকাতে কি পালিত হয়?
আমি জানি না, আমার মনে হয় না অতটা কি পালিত হয়, আমার মনে হয় না। পালিত বাট হয় না। আমার গ্লোবালি, বিশেষ করে গ্লোবাল সাউথে বা লেফটিস্ট যারা দেশগুলোতে এটা এখনো অনেক বড় লেবার ডে বলে ওরা পালন করে। কিন্তু আমাদের কনটেক্স আমার মনে হয় যে লেবার ডে যেহেতু আমাদের পালন করতে হয়, আমরা তাহলে আমাদের হোয়াই নট 24শে এপ্রিল। তাতে Right. হয় কি যে রানা প্লাজার যে শহীদ, এটা তো আপনি ধরেন একটা ম্যানমেড ডিজাস্টার, এই লোকগুলো এবং রানা প্লাজার কারণে যেটা হয়েছে যে আমাদের গার্মেন্ট সেক্টরগুলো তো মানে যেই ধরনের আপগ্রেডেশন হয়েছে, যার ফলে আমরা এখন অনেক বেশি অর্ডার পাচ্ছি। রানা প্লাজা যখন ওই বছরে আমাদের $24 বিলিয়ন ছিল আমাদের এক্সপোর্ট, এখন এটা বেড়ে মানে গার্মেন্টস, আমি গার্মেন্টসের কথা বলছি, এখন এটা আমাদের বেড়ে প্রায় $50 বিলিয়ন। তো এটা তো ওদের ওই শ্রমিকদের আত্মদানের তো একটা কারণে অনেকটা, বিকজ ওদের আত্মদানের কারণে আমরা অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ড নামে দুইটা মনিটর ওয়াচডগ করেছিলাম, এবং ওইটার কারণে ওরা এবং আমাদের যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো যেগুলো খুব মানে খুবই বলবো যে বাজে অবস্থায় ছিল, যাদের লেবার রেকর্ড খুবই খারাপ ছিল, সেগুলোকে ফিক্স করা গেছে। ধন্যবাদ আপনাকে। আজকের দিনের সংবাদ মানে কিতে পত্রিকাগুলোতে আরেকটা শিরোনাম আছে, যে শিরোনামটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বক্তব্য রেখেছেন দলের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। সেখানে তিনি বলছেন যে অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। এখন একটা জিনিস, গত ইলেকশনের আগে আমরা দেখেছি যে মানে ইসলামিক পার্টিগুলো এবং বাম পার্টিগুলো অনেক কিছুতে ঐক্যমতে এসে, আপনি যদি দেখেন ইসলামী আন্দোলন বা কমিউনিস্ট পার্টিগুলো অনেক মানে লেফট ওরিয়েন্টেড পার্টিগুলোর তাদের যে তারা যে ধরনের এবং অনেকে তো ইলেকশনই আসে নাই। তো এখন উনি ওই পরিপ্রেক্ষিতে বলতে পারেন না, এখন ওরা তো আন্দোলন করছে, এখন যে কোনো পার্টির আন্দোলনের মূল উদ্দেশ্য তো ক্ষমতায় যাওয়া। তো এটা আমার মনে হয় এটা যে উনি মানে এটা কি মানে আমার আপনি কি মনে হয় যে পলিটিক্যাল প্রোগ্রামগুলো কি খুব বেশি হচ্ছে? আমি তো দেখি না, এত গরম প্রেস ক্লাব সামনে তো দেখা যাচ্ছে যে 20, 25, 30 জনের 4 মাসের মাথায় সরকার উৎখাতের আন্দোলন বা চেষ্টা, এটা একটা খুব কি না না, এটা যদি দেখতাম যে না 5-6 লক্ষ লোক আবার রাস্তায় তো 25 জনও তো দেখছি না, ঠিক না? সেটাই। যাই হোক, রাজনীতি হলো অন্যটা। সে আরেকটা হলো যে আপনি জানেন যে দাম বাড়লো পেট্রোল এবং অকটেনের, এটা তো আপনি জানেন। হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে যে আমরা IMF এর যখন থেকে যে আমরা $4.7 বিলিয়ন যে আমরা ঋণটা পেলাম, হ্যাঁ, ওইটা তো কয়েক কিস্তিতে দেওয়া হচ্ছে। প্রথম কিস্তির প্রথম শর্ত ছিল যে আমরা ওয়েল প্রাইসটাকে অ্যাডজাস্ট করব, এটা ইন্টারন্যাশনাল প্রাইস যেটা থাকে সেটার সাথে আমি আমার লোকাল প্রাইসটাকে আমি মিলাবো। হ্যাঁ, সেই অনুযায়ী ওদের সাথে আমরা ওদেরকে মানে আমরা এগ্রি করেছিলাম ওদের কাছে যে টাইম টু টাইম এই দামটা অ্যাডজাস্ট হবে। যদি গ্লোবাল মার্কেট অনেক হাই হয় আমরা আমাদের মার্কেট দামটা হাই করব, যদি নেমে যায় আমরা এটার আলোকে 1 থেকে আড়াই টাকা হচ্ছে। বাট আমার মনে হয় যে এটা ওরা না করলেও পারতো, কেননা যদি মিডিল ইস্ট টেনশনটা সামনে কমে আসে, ওয়েল প্রাইস এখন হয়তো বা $90 পার ব্যারেল যাচ্ছে, এটা আরও কমে আসবে, এটা খুব বাড়ার তেমন একটা নেই। ইভেন সৌদি আরবও মনে করে না, আমি কয়েকদিন আগে একটা লেখা দিলাম যে সৌদি আরব তো ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট প্রডিউসার আফটার রাশিয়া, তো ওরাও মনে করে না যে এটা খুব যে মানে এটা ওই জায়গায় যাবে। যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ঠোকাঠুকি হচ্ছিল তখন একটা আশঙ্কা ছিল যে এটা অনেক, কিন্তু যখন ইসরায়েল খুবই একটা লোকই অ্যাটাক করলো ইরানের উপরে, তখন সবাই বুঝলো যে না এটা স্ক্যালেট করবে না মিডল ইস্ট ক্ল্যাশেসগুলো, তখন কিন্তু প্রাইসটা নেমে আসছে। আমার মনে হয় এটা না করলেও পারতো, যেহেতু দেখা যাচ্ছে যে ইনফ্লেশন তো অনেক হাই, ইনফ্লেশন তো কমানোটা এখন গভর্নমেন্টের তো দায়িত্ব। এই যেটুকু বাড়ানো হয়েছে এরপরে তো অনেক জিনিসের দাম বেড়ে যাবে অবশ্যই। এটাকে অনেকে প্রিটেক্স হিসেবে, বিশেষ করে আমাদের যেটা ট্রান্সপোর্ট অপারেটর আছে তারা তো এটাকে প্রিটেক্স হিসেবে ইউজ করবে। হ্যাঁ, যদিও ডিজেলের ক্ষেত্রে খুবই কম বেড়েছে, অন্যান্য মানে পেট্রোলিয়াম অ্যান্ড অকটেনের ক্ষেত্রে $2.5, কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে জনগণকে তো ওরা বুঝ দেবে যে না ভাই
এনার্জি প্রাইস বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের দাম বাড়াচ্ছি। IMF যা বলছে তাই তো আমরা শুনছি। IMF তো অনেক কথাই বলছে, আমরা অনেক কথাই শুনছি, বাট ইদানিং আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এই নিউজটাও ইম্পর্টেন্ট। ওরা চাচ্ছে যে আমরা যেন ডলারের রেট, টাকার জন্য ডলারের সাথে ফ্লোট করি, আমরা টাকাকে মোটামুটি দামটা একটু বেঁধে রাখি। সেন্ট্রাল ব্যাংক খুব প্রেশার দিয়ে ওইটাকে বেঁধে রাখে বাংলাদেশ ব্যাংক, কিন্তু IMF চাচ্ছে যে না, তুমি এটা নর্মাল, এটাকে ওপেন করে দিতে হবে, মানে এটা ফ্লোট করতে হবে, ফ্লোটিং রেট। তো এটার সমস্যা হচ্ছে যে এটা যদি আপনার বাইরের দেশে যেটা প্রেসক্রাইব করে যে আপনার যদি প্রচুর রিজার্ভ থাকে তখন আপনি ফ্লোটিংয়ে গেলে এটা সমস্যা হয় না, কিন্তু এখন যদি IMF এর প্রেসক্রিপশন নিয়ে আমি যদি ফ্লোটিংয়ে যাই আর আমার রিজার্ভের অবস্থা তো ভালো না, তাহলে গড নোস, আজকে তো ডলার হয়তো 118 আছে, এটা যে 180 হয়ে যাবে না, ইউ নেভার নো। এটা পাকিস্তানের অনেক দেশের ক্ষেত্রে এটা হয়েছে, যাদেরই রিজার্ভ খুব কম তাদের জন্য সত্যিকার অর্থে ফ্লোটিংয়ে যাওয়াটা খুবই রিস্কি। আচ্ছা, কিন্তু এখন যদি IMF এর প্রেশারটা সেও যে না, আমি তোমাকে টাকা ছাড় করব না, তৃতীয় কিস্তির টাকাটা ছাড় হচ্ছে না, এটা না করলে IMF মনে করে যে আমাদের ডলারের রেট আমাদের টাকার রেটটা, টাকা ডলারে এটা যদি ফ্লোটিং করা হয় তাহলে রিজার্ভটা ধীরে ধীরে বাড়বে। কিন্তু তার আগে যদি ধরেন 180 টাকা ডলার হয়ে যায়, তাহলে যেটা হবে যে ইনফ্লেশন শুট করবে 50-60%। বুঝতেছি। আপনি জানেন যে এইটার সাথে রিলেটেড অনেকটা IMF তো এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সেটাই বলেছে। সেটা আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাতায়াত বন্ধ করা হয়েছে, মানে সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। ইতিমধ্যেই আপনি লক্ষ্য করেছেন যে সম্পাদক পরিষদ এবং নওয়াবের পক্ষ থেকে এই বিষয়ে কনসার্ন, মানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আমি দেখলাম, আমি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বার, ওরাও একটা স্টেটমেন্ট, এটা তো খুবই, মানে বাংলাদেশ ব্যাংক তার স্বচ্ছতার প্রতীক হওয়া উচিত। রাইট, আপনি যদি ট্রান্সপারেন্সি রাখেন আপনি কি করছেন, তাহলে হয় কি, এটা ইট সেন্ডস এ গুড সিগন্যাল, মানুষের কনফিডেন্স বিল্ড আপ করে। আপনার রিজার্ভ কত, আপনি কোথায় আছেন, আমরা কোথায় আছি, আমরা কি কাজগুলো করতে যাচ্ছি, এই ব্যাপারে ট্রান্সপারেন্সি রাখাটা খুব, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল মানে সাংবাদিকদের যাতায়াতটাকে অবাধ করা, তাদেরকে এক্সেস দেওয়া। হ্যাঁ, তার পারলে প্রতিটা তার কি ডিপার্টমেন্টের জন্য সেপারেট স্পোকসম্যান রাখা, যে আমরা আজকে এইটা করলাম বা আজকে আমি এই ডিসিশনটা নিলাম। তো ওই জায়গাগুলো না করে বন্ধ করে তো আপনি আরও, মানে বন্ধ করে কেউ কোনোদিন রিপোর্ট বন্ধ করতে পেরেছে? এটা তো হয় নাই, বরং যেটা হবে যে অনেক বাজে রিপোর্টও এসে পড়বে এখন, বিকজ সাংবাদিকের কাজ একটা নিউজ হান্ট করা, এবং হান্ট করতে যেয়ে সে এটাকে ক্রস চেক করে স্পোকসম্যানের কাছ থেকে, জেনে নেয়। স্পোকসম্যান বলেন যে না, আপনি যেটা জেনেছেন এটা সত্য না, এই জায়গাটায় ভুল আছে, এই জায়গাটায় আপনাকে মিস ইনফর্ম করা হয়েছে, তাহলে হয় কি, সে একটা স্বচ্ছ পিকচার পায়। এখন আপনি যদি কাউকে না ঢুকতে দেন, তাহলে যেটা হবে, সাংবাদিক মোবাইল ফোন তো বন্ধ থাকবে না, সে তো নিউজ কিছু না হলেও পাবে। বা যে লোকটা যে বাংলাদেশ ব্যাংকে আছে, সে যে বাংলাদেশ ব্যাংকের থেকে বের হয়ে রিপোর্ট দিবে না, তাও তো না, এটাও তো হয়। কিন্তু এটা খুবই বাজে, আমি মনে হয় যে এটা একটা ইটস এ ভেরি ব্যাড প্রেসিডেন্স, এটা ঠিক হয়নি ওদের। আমার মনে হয় ইমিডিয়েটলি এটাকে রিমুভ করো, এটা মানে স্বচ্ছ তথ্য প্রবাহের জন্য খুবই একটা বাজে উদাহরণ তৈরি হলো। এর পেছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। যেই উদ্দেশ্যই থাকুক, বাংলাদেশ ব্যাংক তো সাধারণ মানুষকে নিয়ে কাজ করে, তার প্রত্যেকটা অ্যাকশন সাধারণ মানুষের জীবনকে ইম্প্যাক্ট করে, ঠিক না? তো ফলে সে কি কাজ করছে, কি অ্যাকশন নিচ্ছে, কি প্রেস রিলিজ দিচ্ছে, এবং প্রেস রিলিজ দিলেই তো হয় না, ওইটা তো ব্যাখ্যা নিতে হয়। একটা আমি বললাম যে না, আমরা ওয়েবসাইটে প্রেস রিলিজ দিয়ে দিলাম, একটা সাংবাদিক ওইটা দেখে রিপোর্ট করে ফেলো, সেটা তো হয় না। আমি প্রেস রিলিজ দেখে আমার এইটার এক্সপ্লেনেশন নিতে হয়, আমার একটা ডেস্কে যেতে হয় যে এটার মানে কি, ঠিক না? এখন বাংলাদেশ ব্যাংক তো এই জিনিসগুলো তো বোঝা উচিত, ঠিক না? পৃথিবীতে স্বচ্ছতা রাখে যে কোনো ব্যাংকিং, মানে সেন্ট্রাল ব্যাংক মানেই স্বচ্ছতার প্রতীক। আমি বুঝলাম না এটা নিয়ে ওনারা কি অ্যাচিভ করতে চাচ্ছেন। এই যে আমি আমার সামনে আছে, যেটা স্বচ্ছতার কথা বলছেন,
আমি শিরোনামটা পড়েছিলাম, ইসলামী ব্যাংক নিয়ে কোনো অনুসন্ধান চলবে না। হ্যাঁ, এটা তো হতে পারে না। ইসলামী ব্যাংকে যে কোনো ব্যাংক নিয়ে না, ইসলামী ব্যাংকে 40-50 লক্ষ লোকের টাকা ডিপোজিট আছে। তা আমি তো জনগণের জন্য আমি জার্নালিজম করি, তো এই যে 40-50 লক্ষ লোক তো জার্নালিজম চায় যে ইসলামী ব্যাংকে কি হচ্ছে সেটা জানতে চায়, তা আমি এটা রিপোর্ট করব না? এটা তো খুবই মানে এটা চিন্তাই করা যায় না। মানে আপনি এটা কিভাবে আপনি ইয়ে করবেন? এটা বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। হ্যাঁ, তো তার বাংলাদেশের খুবই গরিব মুসলমানের টাকা ওই ব্যাংকে আছে। হ্যাঁ, তো এই ব্যাংকগুলো তো আরও স্বচ্ছ হওয়া উচিত যে আমার ডিপোজিটের এই অবস্থা, আমি এই পরিমাণ ঋণ দিয়েছি, এই পরিমাণ ঋণ আমার ক্লাসিফাইড হয়ে গেছে, বাজে হয়ে গেছে, এই পরিমাণ ঋণ এই বছর আমি এত পরিমাণ আয় করেছি, বা আগামী বছর আমার ফোকাসটা এইখানে, আমি এই জায়গাটা ইনভেস্ট করতে চাচ্ছি। বাংলাদেশ ওদের তো আরও স্বচ্ছ হওয়া উচিত। আমি জানি না এভাবে এটা কি অ্যাচিভ করবে ওরা, বা এটা কেন এটা ইয়ে হচ্ছে। অ্যাচিভ করার কিছু নেই, গোপন করার কিছু আছে। ইত্তেফাকে আমি শিরোনাম দেখছিলাম, আপনি জানেন এই বিষয়টা, 5 দশকের রেকর্ড তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এটা পুরো সাউথ ইস্ট এশিয়া জুড়ে হচ্ছে। আমাদের জন্য আমি আজকে আমাদের যে মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের যিনি ডিরেক্টর আজিজুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম। উনি বললেন যে এই এপ্রিল ছিল আমাদের ইতিহাসে সবচেয়ে গরম এপ্রিল, হটেস্ট এপ্রিল। মানে আমরা যে টেম্পারেচারের যে ডেটাটা আমরা রাখা শুরু করছি 1948 সাল থেকে, তো 1948 সালের পরের থেকে এরকম হট এপ্রিল আসে নাই। আর দেখা যাচ্ছে যে এপ্রিলের 1 তারিখ থেকেই হিট ওয়েভটা ছিল পুরো 1 মাস জুড়ে। আপনার 2019 সালে উনি বললেন যে 2019 সালে চুয়াডাঙ্গাতে একটা হিট ওয়েভ ছিল, সেটা লাস্ট করেছিল 19 দিন, না সরি 23 দিন 2019-এ। সেই রেকর্ডকেও এবার মানে ভাঙলো, এবং এবারের হিট ওয়েভটা খুব বিস্তৃত ছিল, প্রায় 75% এরিয়া অফ দ্য কান্ট্রি। শুধুমাত্র সিলেট সামহাউ, সিলেটে এখনও আমি শুনলাম যে 28-29 ডিগ্রি সেলসিয়াসের বেশি না, বাট এছাড়া পুরো মানে সেন্ট্রাল বাংলাদেশ পুরোটা মনে হচ্ছে যে তপ্ত চুল্লির মতো। অনেকটা অবশ্যই ক্লাইমেট চেঞ্জ তো একটা ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে যে আমাদের হিউম্যান মেড আমরা অনেক কিছু করছি। আমরা আমাদের যেগুলো ফ্লাড প্লেন ছিল আমরা ভরে ফেলেছি, আমরা নদীগুলোকে খেয়ে ফেলেছি, আমরা ওয়াটার বডি নাই বলতে গেলে, যেগুলো তাপ যে শোষে সেগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি। প্লাস আমরা কংক্রিটের জঙ্গল বানিয়েছি যেখানে কোনো গাছ আমরা রাখি নাই। ঢাকার মিনিমাম গাছ থাকার কথা ছিল 20%, সেখানে 8% আছে কিনা সেটা নিয়ে সন্দেহ। ঢাকা তো না, ঢাকার পাশে, ঢাকা এখন মানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটি। ঢাকাকে তো আপনি ঢাকা বলবেন না, ঢাকা চলে গেছে সাভার, এদিক দিয়ে গাজীপুর, এদিক দিয়ে নরসিংদী, এদিক দিয়ে কেরানীগঞ্জ। এই পুরো জায়গায় সত্যিকার অর্থে গাছ বলে তো কিছু নাই। এই পুরো তপ্ত চুল্লির মধ্যে আমরা বাস করতেছি। আমরা যখন টাউন প্ল্যানিং করা উচিত ছিল, যখন আমরা টাউন নাই, সেই জায়গাগুলো তো গাছের কোনো গাছ আমরা রাখি নাই, ওয়াটার বডি রাখি নাই, বরঞ্চ আমরা মানে কম্পিটিশন দিয়ে ওয়াটার বডিগুলোকে আমরা ফিল আপ করেছি। না, এই গরম থেকে বা এইরকম যে আবহাওয়া থাকে তাহলে তো এটা মানে ভূমিকম্পের ঝুঁকি থেকে যায়, অনেক কিছুরই তো ঝুঁকি থেকে যায়। সবচেয়ে বড় ঝুঁকি যেটা আমাদের তৈরি হচ্ছে যে আপনি আমাদের যে ফ্রেশ ওয়াটারের যে নদীগুলো, এগুলো তো পানি স্যালাইন ওয়াটারকে ধাক্কা দিয়ে আমাদের কোস্টাল এরিয়াতে পিছনে রাখে। তাই এখন দেখা যাচ্ছে যে ফ্রেশ ওয়াটারটা তো কমে গেছে, যেটা শুকিয়ে যাচ্ছে, তো ফলে নদী রিভার সিপ থেকে স্যালাইন ওয়াটার সিপিং করছে। ফলে যেটা হচ্ছে যে পটুয়াখালীতে যে ইয়েটা অলমোস্ট এপিডেমিক এর মতো, এই কলেরা তো না, ডায়রিয়া, এবং ওইটার মূল কারণ হচ্ছে যে পুরো এলাকা জুড়ে আপনার স্যালাইন ওয়াটার ঢুকে গেছে। এখন আপনি যে পানিটা খাচ্ছেন ওইটার মধ্যে স্যালিনিটি এত বেশি, ফলে আপনি আর পেট খারাপ হচ্ছে আপনার। তো এটা এমন যদি হয়, যেটা হবে যে ওইখানে লার্জ স্কেল মাইগ্রেশন হবে, যার টাকা থাকবে সে বলবো যে না, নেক্সট ইয়ার আমি এই সিমিলার সিচুয়েশন দেখতে চাই না, আমি ঢাকায় আসি, বা আমি বরিশাল শহরে যাই, বা আমি
পুরো আমি যেই জিনিসটা অনেক আগের থেকেই ক্লাইমেট এক্সপার্টরা বলছিলেন যে আমাদের কোস্টাল এরিয়াগুলো আরও বেশি ব্যারেন হবে, সেই দিকেই আমরা যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে একটা ছুটির নোটিশ আছে। 1 মে মহান মে দিবস উপলক্ষে সংবাদপত্র বন্ধ থাকবে, তাই আগামীকাল আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে। যথারীতি আমরা আবার আপনাদের সামনে হাজির হব বৃহস্পতিবার রাতে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।